অনেক অনিশ্চয়তার পরেও শেষে শান্তিনিকেতনের হোলি খেলা যে স্বপ্ন আমাদের সেটা পূর্ণ হলো। কারণ এবছর তো সবাই জানেন যে এখানে হোলি খেলাটা রেস্ট্রিকশন করে দিয়েছিল বন দপ্তরের তরফ থেকে সোনাঝুরির মাঠে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম রেস্ট্রিকশন উঠে গেছে। আর এইসব আমাদের জানা ছিল না, তবুও অনিশ্চয়তাকে সঙ্গে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আসানসোল থেকে প্রথম বাস যেটা ছাড়ে সেটা হলো ঠিক 5:10 এই বাসটার সময়, 5টার সময় বাস ছেড়ে দিয়েছিল, আমরা বেরিয়ে গেছিলাম। 7:40 পৌঁছে গেছিলাম শান্তিনিকেতন। বাসে এক ঘুম দিয়েই মনে হলো যেন শান্তিনিকেতন পৌঁছে গেছি। খুব কম সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম। 100 টাকা করে মাথাপিছু ভাড়া এখানে। আমাদের বেশি কোথাও হোটেলের জন্য খোঁজাখুঁজি করতে হয়নি। রবি ও ছবি বলে যে একটা হোটেল লজের ব্যবস্থা ছিল ওই বাস স্ট্যান্ডের মধ্যেই, তো সেখানেই আমরা চটপট রুম নিয়ে আমাদের রেডি হওয়ার কাজ শুরু করে দিলাম, যে আমাদেরকে তো রেডি হতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। বাথরুমটা এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে রুম ছিল। আমরা 3 জন এই ডাবল বেডরুমে ছিলাম। আমাদের 1000 টাকা পড়েছিল রুম ভাড়া। এরপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম টোটোয় করে। আর ওখানে বাস স্ট্যান্ডের কাছেই একটু এগিয়ে বাঁ দিকে বসন্ত উৎসব পালন হচ্ছিল, কিন্তু আমাদের লক্ষ্য ছিল সোনাঝুরির হাট। কেউ কেউ বলছিলেন ওখানে খেলা হচ্ছে, আবার কেউ কেউ বলছিলেন হচ্ছে না। তো এখানেও আমাদের অনিশ্চয়তা কাজ করছিল। আমরা তাও ভাবলাম হলেও হবে না হলেও হবে, আমরা প্রথমে ওখানে যাই, ওখানে গিয়ে দেখি কি অবস্থা। কারণ আমরা ভাবলাম যে সোনাঝুরির হাটের রাস্তাতে যেতে যেতে কর্মশিক্ষা কমপ্লেক্স পড়ে, যেখানে আমরা যদি সোনাঝুরির হাটে খেলা নাও হয় ওখানটা ঘুরে এসে ফেরার পথে আমরা কর্মশিক্ষা কমপ্লেক্সে আমাদের হোলি খেলার যে স্বপ্ন শান্তিনিকেতনে সেটাকে পূর্ণ করে নেব। কিন্তু আমরা যখন সোনাঝুরির হাটের দিকে যত এগিয়ে যেতে লাগলাম ক্রমশ, তত বুঝতে পারলাম যে ওখানে হোলি খেলা হচ্ছে। আর বন দপ্তরের তরফ থেকে শুনলাম রেস্ট্রিকশন হাটিয়ে নিয়েছে। ওখানে কিছু দূর নিয়ে যাওয়ার পর আমাদেরকে টোটো নামিয়ে দিল। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমাদেরকে সেখানে হেঁটে যেতে হলো। প্রচণ্ড কড়া রোদ ছিল, তাই একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো, ছাতা ছিল না সাথে। বেশ কিছুক্ষণ হাঁটার পর সোনাঝুরি হাটে অবশেষে পৌঁছালাম। আমি আর মিতু এসেছি, এখন পূজা, লাবণী ওরা সবাই বাকি আছে। সোনাঝুরির হাটে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে এখানে কিন্তু ক্যাশ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার এয়ারটেলের সিম থাকে তাহলে এখানে ভালো নেটওয়ার্ক পাবেন কেনাকাটা করার সময় অনলাইন পেমেন্টের জন্য। কারণ আমরাও কেনাকাটা করার পর ওই অনলাইন পেমেন্ট দিতে গিয়ে পুরো প্রবলেমে পড়ে গেছিলাম। শেষে জিনিস রেখে আসার উপক্রম হয়েছিল। কিন্তু দোকানদারদের অগাধ বিশ্বাস আমাদের উপর, যে ওনারা জিনিস দিয়ে দিলেন এবং বললেন যেখানে আপনারা নেটওয়ার্ক পাবেন সেখানে আপনারা গিয়ে আমাদের অনলাইন পেমেন্টটা করে দেবেন। আজকের এই কলিযুগেও এরকমভাবে কেউ কাউকে বিশ্বাস করে জিনিস দিয়ে তাকে খোলাভাবে ছেড়ে দেয়, এটা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগলো। যেখানে মানুষ মানুষকে ঠকানোর জন্য বসে থাকে, সেখানে একজন কাস্টমারকে, দূরের কাস্টমার যাদেরকে তারা চেনেন না, তাদেরকে তারা জিনিস দিয়ে দিলেন এবং বললেন যে আপনারা যেখানে নেটওয়ার্ক পাবেন সেখানে পেমেন্টটা করে দেবেন। এটা দেখে সত্যি খুব ভালো লাগলো যে এই অবিশ্বাসের যুগে বিশ্বাস কোথাও না কোথাও রয়েছে। আমি আর মিতু প্রথমে পৌঁছে গেছিলাম, তাই আমরা সেখানে তালে তালে একা একা প্রথমে নিজেদের মতো করে কিছু ফটো এবং ভিডিও শ্যুট করে নিলাম। আর ওখানে গিয়ে দেখলাম যে রেস্ট্রিকশন উঠে গেছে, যেটা ওখানে জানতে পারলাম, জেনে খুব ভালো লাগলো। যে যাই হোক, আমাদের আসার আগে প্রচণ্ড অনিশ্চয়তা কাজ করছিল যে এলে কি হবে, এলে আবার আমরা সেভাবে আনন্দ করতেও পারবো কি না। সোনাঝুরির হাটে যেভাবে শান্তিনিকেতনের দোল উৎসব পালিত হয়, হ্যাঁ সেইভাবে অতটা ভিড় ছিল না, কিন্তু যা ছিল সেটাও আমাদের জন্য অনেক। কিছুই না থাকার থেকে অনেকটা থাকা, অনেকটা পাওয়াও আমাদের কাছে অনেকখানি সুন্দর লাগলো। এখানে এসে আমরা ভাবতেই পারিনি যে, প্রথমে তো আমরা খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম যেখানে হবে না, বন্ধ হয়ে গেছে, কিন্তু এসে সাডেনলি যখন জানতে পারলাম তখন সেই আউটবাস্টার আমাদের বেশি হয়ে গেল। আর সোনাঝুরির মাঠে হচ্ছে শুনে, হ্যাঁ মাঠটা এখানে হাটেও আমরা যা যা আছে সব দেখতেও পাবো। এটা একটা ঐতিহ্যবাহী হাট, আর সেই জন্য এখানে এসে যখন খেলাটা খেলবো শুনলাম তখন খুব ভালো লাগলো। আরো 2 জন আসছে, বাকি বোনগুলো, তো ওরা আসছে, আসুক, তারপর সবাই একসাথে এনজয় করবো। এক জায়গায়
শাড়ি দেখছিলাম, তো এখানে অনলাইন ট্রানজ্যাকশন করতে খুব প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, আপনারাও মনে রাখবেন। আর এয়ারটেলের নেটওয়ার্ক ভালো আছে, কিন্তু জিওর একদম নেই, ভোডাফোনেরও খুব ভালো নেই, এয়ারটেলটাই ভালো আছে। চড়া রোদ ছিল সেদিন, তো ভিডিও আর ফটোর কাছে রোদ বৃষ্টি এগুলো কি কোনো ম্যাটার করে বলুন তো? মানে ফটো ভিডিওর জন্য সব কিছু করতে আমরা রাজি, যতই কষ্ট হোক সব কষ্ট আমরা সহ্য করতে রাজি। আমাদের ঠিক মেন্টালিটি এরকম। আপনাদের যদি এরকম মেন্টালিটি হয় অবশ্যই জানাবেন, জানবো আমরা এক ধাতু দিয়ে গড়া। তো এখানে রোদ দেখতে পাচ্ছেন, মাঠটা মানে ওই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল। অন্য বছর যেরকম ভরা ভিড় থাকে, কারণ হঠাৎ করে রেস্ট্রিকশনটা ওঠানো হয়েছে, প্রচুর মানুষ যেতে চায়, সেই মানুষ তারা জানতে পারেননি যে এখান থেকে এখানে রেস্ট্রিকশন উঠে গেছে, সেই জন্যই তারা ওখানে পৌঁছাতে পারেননি, তাই এই জায়গাটা পুরোটা মানে খালি খালি লাগছে, ভরেনি। তো যাই হোক, এই রোদের মধ্যে আমরা আমাদের খেলা আনন্দ নয়, আনন্দ শেষ হয় না, খেলা ভিডিও ফটো এইসব আমরা তোলার পর আমরা ভাবলাম চলো এবার কিছু ঠান্ডা খাওয়া যাক। এই রোদের মধ্যে থেকে বাঁচার জন্য আমাদেরকে আম পোড়ার শরবত খেতে হবে। আম পোড়ার শরবত খেতে গেলাম, আম বাদ দিয়ে সবটা ছিল, আম বোধহয় আমের ফ্লেভারটা ছিল শুধুমাত্র, কিন্তু বাকি আর কিছু আম পোড়ার কিছু ছিল বলে আমাদের মনে হলো না। যাই হোক, তখন যা পেলাম সেটাকেই আম পোড়া বলে মেনে নিলাম এবং সেটাকেই আমরা খেয়ে ফেললাম। আর মনে মনে ভাবলাম এতেই আমাদের যে এতক্ষণ রোদ এরপর আমরা বুঝতে পারলাম আমাদের কিন্তু এবার খেয়ে নেওয়া দরকার, কারণ 2:30 বেজে গেছিলো, প্রচুর সময় পেরিয়ে গেছিলো, কিন্তু আমরা কিচ্ছু খাইনি। ওই যে বললাম আমের মতো দেখতে আম পোড়ার শরবত, আম পোড়ার শরবতের মতো দেখতে একখানা শরবত খেলাম, বাট ওটাই খাওয়া হয়েছিল, বাকি আর কিচ্ছু খাওয়া নেই। তাই আমরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়লাম। চারিদিকে যা ভিড়, সব রেস্টুরেন্টগুলোতে বা সব জায়গায় যেখানে খাবারের ভিড়, সেখানে লাইন দিতে আমাদের ইচ্ছে হচ্ছিল না। আর আমরা এইভাবে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে পৌঁছে যাই তিতলি বলে 4 স্টার একখানা রেস্টুরেন্টে, যেটা দেখলে মনে হচ্ছে এক রাজপ্রাসাদে আমরা প্রবেশ করছি। চারিদিকটা সত্যি দারুণ ছিল, মানে এই ফাটা রোদটা যদি না থাকতো না, এদেরকেও আমরা ছাড়তাম না। এখানে গিয়ে আমরা এত ফটো তুলতাম, যেখানের মানুষরাও বিরক্ত হয়ে আমাদের শেষে বলতেন প্লিজ আপনারা চলে যান, সময় হয়ে গেছে। কিন্তু এই রোদের মানে চাপে এতক্ষণ ধরে সময় যেভাবে আমরা না খেয়ে কাটিয়েছিলাম ফটো ভিডিওর জন্য, তারপর আর অতটা এনার্জি ছিল না, সেই জন্য এনারা আমাদের হাত থেকে মুক্তি পেয়ে গেছেন, আমাদের জ্বালাতনার হাত থেকে। আর ভেতরে ঢোকার পর মনে হচ্ছে আহা কি শান্তি, চারিদিক একটা সুন্দর শান্ত পরিবেশ, কিন্তু আমরা তো শান্ত থাকতে পছন্দ করি না। যাই হোক, তবুও এই পরিবেশের জন্য নিজেদেরকে শান্ত রাখার সম্পূর্ণ চেষ্টা আমরা করেছিলাম। আর একটা হিন্দিতে কথা আছে না, অকাত সে বাহার যাকে খানা খা লিয়েতে, তো বাস ওইটাই হয়েছিল। আমরা ঢুকে গেলাম, তারপর ভাবলাম যাই হবে হয়ে যাক, এখানে একটু শান্তি পাওয়া যাচ্ছে, এই রোদের হাত থেকেও শান্তি পেলাম। আর বেশ দেখতেও চারিদিকটা বেশ সুন্দর লাগছে, যা হবে দেখা যাবে, কমের মধ্যে যা পাওয়া যায় সেটাই খাবো আর কি। যাই হোক, সেখানে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম সৃজনী শিল্পগ্রামের দিকে। সৃজনী শিল্পগ্রাম ওখান থেকে আরও বেশ কিছুটা বেশি মানে পথ ছিল না, কিন্তু যেহেতু রাস্তা বন্ধ ছিল, ওই ভিড়ের জন্য রাস্তা বন্ধ থাকবে, সেই জন্য একটু ঘুরিয়ে নিয়ে গেছিলো। ওখান থেকে সৃজনী শিল্পগ্রাম বেশি দূরত্ব ছিল না, কিন্তু টোটোতে যে কোনো টোটোকে জিজ্ঞেস করলে তারা আমাদেরকে বলছিল 600 টাকা, কেউ বলছিল 500 টাকা। তো যে ভাইটার সাথে আমরা গেলাম সে আমাদের 450 টাকা নিয়েছিল সৃজনী শিল্পগ্রাম যাওয়ার জন্য।
একসাথে টোটো যাত্রা হবে কোথাও, আর সেখানে চিৎকার চেঁচামেচি হবে না বা একটু পাগলামি হবে না, তাহলে একসাথে টোটোতে গিয়ে যাওয়ার যে আনন্দ সেটা তো উপভোগই করা যাবে না। তো এটা আপনারা যদি আমার পুরনো বন্ধু হন জানবেন, রাজগীরেও আমরা ঠিক এরকমই করেছিলাম। আর এখানেও সেটা একদমই ব্যতিক্রম। কি করা যেত বলুন তো? করা যেত না। আর এই সময়গুলোই তো আনন্দ করার সময়, চিৎকার চেঁচামেচি পাগলামি এগুলো না করলে সেই সময়ের আনন্দটাকেই পাওয়া যায় না। সব সময় তো বাড়িতে সিরিয়াস হয়েই থাকি, সব পুরো জীবনটাই সিরিয়াস হয়ে থাকে, মানে সবসময় আমরা সবাই সিরিয়াস থাকি। একটু মজা, একটু পাগলামি না করলে আনন্দ উপভোগই করা যায় না। আমরাও তাই করছিলাম। আর এই যে ভাইটার সাথে আমরা যাচ্ছিলাম টোটোতে, সে খুবই ভালো। সে আমাদের এই কার্যকলাপে একটু বিরক্ত হয়নি, বেচারা খুব ভালো। ছেলেটার নাম সূর্য। ওর ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো আমি আপনাদেরকে, আপনারা এলে ওকে কন্ট্যাক্ট করতে পারেন সাইট সিন দেখার জন্য। ওর কাছে ও এমনিতে 1500 টাকা বলছিল, বাকি আপনারা কথা বলে দাম ঠিকঠাক দরদাম করে নিতে পারেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে প্রত্যেকটা স্টেটকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে 9:30 থেকে, সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি আপনারা এন্ট্রি করতে পারবেন। আর 5টা 5:30টার মধ্যে কিন্তু মানে আপনাদেরকে নয়, মানে যেখানে যারা এখানে থাকেন তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হয়, সময় হয়ে যায়। 30 টাকা করে মাথা পিছু টিকিট আমাদের লাগলো ওখানে প্রবেশ করার জন্য। ওখানে ঢোকার পরই আমরা প্রথমেই যেটা দেখলাম সেটা ছিল পুতুল ঘর। তো পুতুল ঘরে প্রত্যেকটি প্রদেশের যেসব মানে যে ধরনের পুতুল সব জায়গাতে বিখ্যাত, রাজস্থানের কীরকম পুতুল, পুরুলিয়ার কী ধরনের ছৌ নাচের জন্য পুতুল, এই রকম করে সব জায়গায় যা পুতুল, যে ধরনের পুতুল পাওয়া যায় সব জায়গায়, সেই সমস্ত পুতুলের ব্যাপারে এখানে বিশদভাবে লেখাও রয়েছে এই পুতুল ঘরের ভেতর, এবং এখানে সব কিছু সুন্দরভাবে বর্ণিত রয়েছে। তো এখানে আপনারা সেগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, পুতুল সম্পর্কে, সব কোন অঞ্চলে কেমন পুতুল, এটা একটা আলাদা আপনার এক্সপিরিয়েন্স হবে এখানে। প্রত্যেকটি অঞ্চলকে এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং সেই যেসব জায়গাগুলো, মানে এক একটা অঞ্চলের এক একটা কিছুটা জায়গা জুড়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেখানের শিল্পকলা, সেখানের আচার ব্যবহার কি, সেখানের মানে কোন জিনিসটা সেখানে স্পেশাল, সেখানে বাদ্যযন্ত্র, সেখানের পোশাক আশাক, সমস্ত কিছু এই এক একটা জায়গাতে আপনারা এখানে দেখতে পাবেন। এই কনসেপ্টটা আমার বেশ সুন্দর লেগেছে, যে একই জায়গাতে গিয়ে, একটা জায়গায় গিয়ে আপনারা আমাদেরই দেশের সমস্ত ধরনের শিল্প, কালচার, সেখানের থাকা খাওয়া এবং পোশাক আশাক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন শুধুমাত্র এই এক জায়গাতে এসে। এখানেও প্রচুর দোকান আছে। আর আপনারা শান্তিনিকেতন গেলে আপনার মনে হবে, সোনাঝুরির হাটে গেলে স্পেশালি আপনার মনে হবে যে আমি কোন স্বর্গে চলে এসেছি, যেখানে এত কিছু আছে শপিং করার জন্য, যেখানে আমি কি নেব না এই ধরনের আপনি দ্বিধাতে পড়ে যাবেন। যদিও আমাদের চোখে যে শাড়িটা বারবার চোখে এসে পড়ছিল আর বলছিল আমাকে নিয়ে যাও, সেই শাড়িটাই আমরা দুজনে নিয়ে নিয়েছিলাম, আমি আর মিতু। তো এখানেও ছিল প্রচুর শাড়ি, প্রচুর গয়না, প্রচুর ব্যাগ এবং নানা ধরনের আরও সাজ সরঞ্জাম, যেগুলো আপনারা কিনে নিতে পারবেন। ঘোরার সাথে সাথে কেনাকাটাও খুব ভালোভাবে হয়ে যাবে এখানে। এরপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং আমি টোটোতে আবার চেপে পড়লাম, আর ছিলাম এবারে ঠিক সিলেবাসের বাইরে। এই সিলেবাসের বাইরে কথাটা আমার এই ভিডিওটা দেখার পর আমার এক বান্ধবী নিবেদিতা, সে বললাম একদম ঠিক বলেছিস, তো আমি সিলেবাসের বাইরেই ছিলাম টোটোতে, আর জায়গা মানে আমাদের জায়গাও ঠিকঠাকভাবে হচ্ছিল না। দিয়ে ওই ভাই যে টোটো চালক যে ছিল সূর্য, সে বলল দিদি আমার পেছনে একটা সিট আছে, মানে সিট একটা ফোল্ডিং সিট আছে, সেখানে তুমি তাহলে বসে যাও, যদি না পড়ে যাবে তাহলে। আমি বললাম একদম ফোল্ডিং সিট খোল তুই, আমি বসে যাবো। ব্যাস বসে উঠতে মজা করতে চলে গেলাম। আর এবার আমাদের যাওয়া ছিল কালীকঙ্কালীতলা। তো কালীকঙ্কালীতলার জন্য এই পুরো ট্রিপটা করার জন্য ও আমাদের কাছে 600 টাকা। আমার জন্য পেছনে একটা এক্সট্রা সিট, এই দেখুন এখানে।
অবশেষে কালী কঙ্কালীতলা আমরা পৌঁছে গেলাম সন্ধ্যাবেলায়। প্রচুর ভিড়, সব মানুষরা হোলি খেলে এসে এখানে মায়ের পুজো দিচ্ছে। লম্বা লাইনে দাঁড়িয়ে, যেহেতু সারাদিনে কোনো খাওয়া দাওয়া ঠিক ঠিকানা ছিল না আমাদের, তাই পুজোর জন্য আমরা দাঁড়াইনি, মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। এখানে কালী কঙ্কালীতলায় প্রতিদিন সন্ধ্যাবেলায় গঙ্গা আরতির মতো করে আরতি হয় বক্রেশ্বর নদীর। আর তারপর ছিল আমাদের ফেরার পালা। লাবণী, দিয়া, ওরিয়া, ওদের ছিল ট্রেন, ওরা 3 জন এবং আমরা 3 জন দুভাগে ভাগ হয়ে যাই। আর এবার আবার জানি না কবে একসাথে দেখা হবে। অতটা আনন্দ, অতটা মজা, অতটা একসাথে সময় কাটানো সব কিছুক্ষণের মধ্যে যেন উধাও হয়ে যায়। আর আমরা চলে আসি আমাদের আবাস, যেখানে রবি ও ছবি যেখানে আমরা ছিলাম হোটেল এবং লজে। এখানে আসার পর আরেক যুদ্ধ শুরু হয়। আমরা ভাবলাম এবার রাত্রেবেলা একটু ঘুমিয়ে ভোরে উঠে আমাদের ভোরেই বাস আছে, সেটা আমাদের ধরতে হবে। তো বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, একটু খেতে পারিনি, সেটা বেলকুনিতে বসে খেতে খেতেই বুঝতে পারি যে কী যুদ্ধ শুরু হতে চলেছে। এত মশার উপদ্রব এখানে যে বলে কাজ নেই। এখানে যদিও বাইরের খাবার নিয়ে আসা মানা, তো আমরা একটু যেটা বেঁচে গেছিলো সেটা নিয়ে এসেছিলাম। তো তারপর সারা রাত আর ঘুমোতে পারিনি, ভোজন করে নিচ্ছিল। রাত 1টা থেকে একটু মশা মারছিলাম বসে বসে। তারপর 4টে সাড়ে 4টে আমরা বেরিয়ে 4টে সাড়ে 4টে এখানে ফার্স্ট বাস ছিল, যেটা আপনার শুধুমাত্র দিল্লি ঘুরে ছিল এবং এখানে আসা ছিল ফার্স্ট বাসে 5টার সময়। কিন্তু সেদিন হোলির দিন ছিল, সেই জন্য কিন্তু বাস বন্ধ ছিল। তারপর আমরা দুর্গাপুর থেকে আবার ট্রেনে করে আমরা চলে আসি আসানসোল। আর এই ছিল আমাদের হোলি যাত্রা। পুরো শান্তিনিকেতনের যা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আসছে বছর দেখা যাক আবার শান্তিনিকেতনে যাওয়া হবে।